নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সোনারপুর উত্তর বিধানসভার রাজপুর সোনারপুর পৌরসভা অন্তর্গত ৩৫ নম্বর ওয়ার্ডে। নির্বাচন কমিশন ২০২৬ সালে বিধানসভার দিন ঘোষণা করার সাথে সাথেই ৩৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবব্রত মণ্ডল অর্থাৎ সুমনের উদ্যোগে উত্তর রানিয়া রামকৃষ্ণ মিলন সংঘের ক্লাবের ১৩৯ থেকে ১৪৪ নম্বর বুথের কর্মীদের নিয়ে করে ফেললেন এক জমজমাট কর্মী সভা। তৃণমূল কংগ্রেস তখনও দলের প্রার্থী ঘোষণা না করলেও পৌরপিতা তাদের প্রার্থীর সমর্থনে কর্মী সভা সেরে ফেললেন। গোটা বাংলায় এটা একটা নজির করা ঘটনা। একটা ছোট্ট বিরতির পর দেখাবো সেই অনুষ্ঠান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে। দর্শকদের জন্য অনুরোধ, পাশে থাকা লাল বোতামটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও খবরের সঙ্গে থাকুন। এই উপস্থিতির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে দেবব্রত মণ্ডল যে উন্নয়নের কাজ করেছে সেই উন্নয়নের সুফল কিন্তু ৩৫ নম্বর ওয়ার্ডে সব মানুষ যেমন পাচ্ছে, রানিয়া উত্তরে প্রত্যেকটা মানুষও সেই উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হয়নি। আজকে এত সম্ভব কয়েকটা বুথের একটা শুধুমাত্র রাজনৈতিক কর্মী সম্মেলন, তাতে যে জনসংখ্যা যে জনজোয়ার হয়েছে, বিরোধীরা বুঝে নিন আগামী দিনে ৩৫ নম্বর ওয়ার্ডে চক্রান্ত করতে হলে দেবব্রত মণ্ডলের উন্নয়নকে কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। ঘোষণা হয়েছে, সেই কারণে সবাই থাকবেন। আমরা বেশ কিছু ভালো ভালো বক্তা আছে, তারা কিছু বলবেন, শুনবেন সবাই। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। দায়িত্ব নিয়ে কাজটা করেছে, তাকে বরণ করে নেওয়া হলো। কে আমার না আপনি মঞ্চে চলে আসুন। আদালত মহাশয়কে আমরা বরণ করে নেব। গোপাল দাস মহাশয়কে বরণ করবেন সুস্মিতা বেরা। আমি সুস্মিতা বেরাকে বলবো গোপাল দাস মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। কাকলি ঘোষ, তুমি মঞ্চের সামনে চলে একটু জোরে করতালি দেবেন নবীনদের জন্য, একটু জোরে করতালি দেবেন। একটু হাততালি দেবেন। পল্লবী সুজন মিস্ত্রিকে বরণ করে নিচ্ছে। কাকুলি দাস, এরপর আচ্ছা, এরপরে আমাদের দুলাল সাউকে বরণ করে নিচ্ছে। লালটু দত্ত ১৪৫ নম্বর পার্টের সভাপতি শিবপদ মণ্ডল। শিবপদ মণ্ডল যিনি সবসময় আমাদের পৌরসভা থেকে শুরু করে রাজপুর সোনারপুর থেকে সবসময় দৌড়াচ্ছেন। সেই উন্নয়ন ইন্দ্রী সাহেবের জোরে একটা হাততালি হোক ইন্দ্রী সাহা। আমরা বরণ করে নেব কাকুলি ঘোষ, আমাদের দীর্ঘদিনের মহিলা নেতৃত্বকে বরণ করে নেওয়ার জন্য। এরপরে একটু সঞ্চালকের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম। কমল দাস উপস্থিত হয়েছেন, আমি কমল দাসকেও বরণ করে নিতে বলবো, পল্লবীকে বলবো কমল দাসকে বরণ করে নেওয়ার জন্য। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। এখনো যে কিছু উন্নয়নের কাজ বাকি আছে, সেই সমস্ত বিষয় নিয়ে একটা আলোচনামূলক গঠনমূলক আলোচনা এবং সামনে যে বিধানসভা ভোট আসছে, সেই ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কর্মীদের কি করণীয়, কি করলে আগামী দিনে এই যে ভোট আসছে তাতে মানুষের উন্নয়নটা আরো বেশি করে করা যায়, সেই নিয়ে একটা আলোচনা।
কিন্তু ঘটনাচক্রে আজকে ভারতবর্ষের নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গের 2026-এর ভোটের যে নির্ঘণ্ট সেটা তিনি ডিক্লেয়ার করেছেন। 2 দফায় পশ্চিমবাংলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে 2026 সালে। একটা প্রথম দফা 23শে এপ্রিল, দ্বিতীয় দফা 29শে এপ্রিল এবং 4 মে তার ফলাফল। দ্বিতীয় দফায় যে 29শে এপ্রিল যে ভোট, আমাদের দক্ষিণ 24 পরগনা সোনারপুর উত্তর বিধানসভা আমাদের ভোট কিন্তু দ্বিতীয় দফায় অর্থাৎ 29শে এপ্রিল। এই ভোটের মুখে দাঁড়িয়ে আজকের রাজনৈতিক সম্মেলনের গুরুত্ব কিন্তু অপরিসীম। আপনারা যারা এসছেন আজকে আপনারা এখান থেকে শুনবেন যে আমাদের পৌরপিতা যে যে কাজ করেছেন এবং যে কাজ ভোটের আগে সম্পূর্ণ করা যাচ্ছে না এবং ভোট পরবর্তীতে যে কাজগুলো হবে সেই কাজগুলো এবং ওয়ার্ডের মানুষের যে অভাব অভিযোগ প্রত্যেকের জন্য পৌরপিতা যেভাবে সময় দিচ্ছেন এবং তার যে মূল্যবান বক্তব্য সেই বক্তব্যকে সামনে নিয়ে আপনারা আগামী 2026-এর ভোটে যাবেন। এবং অবশ্যই আজকের যিনি মূল বক্তা আমাদের সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিক প্রধান জনাব নজরুল আলী মণ্ডল মহাশয়, তিনি আমাদের মধ্যে উপস্থিত হবেন এবং তার মূল্যবান বক্তব্য রাখবেন। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। আমাদের মধ্যে উপস্থিত নেই বা অনুপস্থিত যার কথা বারে বারে মনে পড়ে যায় ওই মাঠে আসলে এই উত্তরাঞ্চলে আসলে বিশেষ করে যে অঞ্চলে আমরা মিটিংটা করছি এই অঞ্চলে আসলে বারে বারে যার কথা মনে পড়ে যায় সেই আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক লড়াকু সৈনিক এবং প্রথম দিন থেকে এই অঞ্চলে বামপন্থী রাজনৈতিক সংগঠনটা যিনি গড়ে তুলেছিলেন সেই শোভনাল সিং তার আত্মার চিরশান্তি কামনা করে তার অভাব আমরা অবশ্যই অনুভব করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেখানে আছেন যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। তো বন্ধু দেখুন, আপনারা জানেন যে কথা সঞ্চালক মহাশয় বারে বারে বলছিলেন যে আজ কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন, বিধানসভা নির্বাচন 2026, সেই নির্বাচনের দিনক্ষণ কিন্তু ঘোষণা হয়েছে। উত্তরবঙ্গে 23 তারিখ এবং আমাদের দক্ষিণবঙ্গে 29 তারিখ এপ্রিল মাসে আমাদের ভোট দুটোটায় ভোট এবং মে মাসের 4 তারিখে তার রেজাল্ট। তো বন্ধু দেখুন, এবারে নির্বাচন আরেকটা গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা কি দেখেছি, কিছুদিন আগে চেয়ার পর্ব চলছে, কিছুদিন আগে থেকে চেয়ার পর্ব চলছে মানুষের নাগরিকত্ব নিয়ে। একটা কেন্দ্রে থাকা সরকার তার দ্বারা পরিচালিত নির্বাচন কমিশনকে দিয়ে মানুষের নাগরিকত্ব নিয়ে তারা একটা ছিনিমিনি খেলছে। এই রাজ্যের বিরোধী দলনেতা তিনি এছাড়া শুরু হওয়ার আগের থেকে বলেছিলেন যে এই বাংলায় 1 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। তো এই অঞ্চলে যে সমস্ত হনুমানের দল গত কাল ধরে আশা নিয়ে ব্রিগেডে গেছিলেন, শূন্য হাতে ফিরে এসছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু তার বক্তৃতায় একবারে বলেননি তিনি দেশের জন্য কি করেছেন, বাংলার জন্য আগামী দিনে কি করবেন। আপনারা যাকে নিয়ে ভাবছেন বাংলা এবারে ক্ষমতায় আসবেন, সেই হনুমানের দলের কাছে প্রশ্ন করে নয়। আপনাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন বাংলায় 1 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। কোথায় মানুষের রোহিঙ্গা? আপনারা মাইক লাগিয়ে বললেন বাংলার কতগুলো রোহিঙ্গার নাম বাদ গেল, কেন বাংলায় একটা রোহিঙ্গার নাম পাওয়া গেল না? বাংলার মানুষ কিন্তু জানতে চাইছে। আমরা কি দেখলাম, তারা রোহিঙ্গা কাদের বলছে, তারা রোহিঙ্গা কাদের বলছে এবং ভোটার লিস্ট থেকে কাদের নামগুলো বাদ দিল। তারা ভক্তরা বলছে আমরা সনাতনী, আমরা হিন্দু ধর্মী। তারা বলছে আমরা সনাতনী ধর্মের সরকার চাই, আমরা হিন্দু সরকার চাই। সেই সমস্ত হনুমানকে বলি এছাড়া হওয়ার পরে আমি 35 নম্বরের কথাই বলবো। আমাদের এই অঞ্চল থেকে 2.5 থেকে 3 হাজার মানুষের নাম বাদ গেছে। এই অঞ্চলের কোন বিজেপি সমর্থক বলতে পারবে যে অঞ্চলে রোহিঙ্গা মানুষের নাম বাদ গেছে?
এই অঞ্চলের মানুষের কাজের নাম বাদ গেছে, কাজের জন্য রাস্তায় বসে আছে। ওপার বাংলা থেকে যারা মুসলমানদের দ্বারা অত্যাচারিত হয়ে যে হিন্দু মানুষগুলো ওখানে এসেছিল, যারা 2007 সাল 8 সাল 9 সালে ভোটার লিস্টে নাম তুলেছিল, সেই মানুষগুলো নাগরিকত্ব তোমরা কেড়ে নিয়েছো। আর তোমরা বলছো বাংলায় রোহিঙ্গা প্রতিবাদ দেবে, একটা রোহিঙ্গার নাম কিন্তু ওরা খুঁজে পাইনি বন্ধু। আমরা আর কি দেখলাম, গতকাল প্রধানমন্ত্রী একটা মঞ্চে দাঁড়িয়ে তিনি 2026 সালে বিধানসভা ভোট চাইতে আসলেন মানুষের কাছে। তারা কি করলেন? তার আগে 16 জোড়া ট্রেন, মানুষের ট্যাক্সের টাকা 15 কোটি টাকা দিয়ে 16 জোড়া ট্রেন ভাড়া করে বাইরের রাজ্য থেকে ব্রিগেডের মানুষ এনে তারা একটা নির্বাচনী জনসভা করলো। তাও ব্রিগেডে 3 ভাগের 1 ভাগে ভাড়াতে পারলেন না, বাইরের রাজ্য থেকে মানুষ এনে। আর যারাও ব্রিগেডে গেছিল আমরা দেখেছি তাদের কি অবস্থা, সোশ্যাল মিডিয়ার দিনে আজকে দাঁড়িয়ে আপনারা সবাই দেখেছেন ব্রিগেডে যারা এসেছিল তাদের কি অবস্থা। আর 35 নম্বর ওয়ার্ড আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের অন্যতম ওয়ার্ড হবে। নির্বাচনের জয়ের নিরিখে তা প্রমাণ করে দিয়েছে। এই অঞ্চলের মানুষ যারা রয়েছেন, আমার পূর্ববর্তী বক্তা ওয়ার্ড কমিটির সম্পাদক তার কথা শুনতে দিয়ে আমি বলে যাই, আরো 2 বছর আছে আমাদের পৌরপিতার হাতে রয়েছে। উন্নয়নের কাজ নিয়ে লড়াই হবে, রাস্তাঘাট ড্রেন সবকিছু নিয়ে তার সাথে আলোচনা হবে। আপনারা আসবেন, উনি বলবেন, উনি যাবেন, রাস্তা করবেন, জল নিকাশির ব্যবস্থা হবে। সবকিছুর মধ্যে দিয়ে আমরা সবাই মিলে একে অপরে হাত মিলিয়ে আমরা কাজ করব। কিন্তু সেই কাজের পরিস্থিতি, সেই কাজের পরিধি যদি না থাকে, আপনার আমার সাথে সেই সম্পর্ক সদ্ব্যবহার না থাকে, তবে উন্নয়নটা কিন্তু স্তব্ধ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের অলিতে গলিতে যে শান্তি শৃঙ্খলার পরিস্থিতি রয়েছে, এটা যদি নষ্ট হয়ে যায়, যদি আমরা সর্বত্রই নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত থাকি, হিন্দু মুসলিম খ্রিস্টান সম্প্রদায় সমস্ত সম্প্রদায়ের মধ্যে হানাহানিতে ব্যস্ত থাকি, আমরা কি খাচ্ছি, আমরা কি করছি, কে কার ঘরে ফিরে মধ্যে কি মাংস রাখছে, কে কার দোকানে কি মাংস বিক্রি করছে, কোন রাস্তায় মাছ বিক্রি হবে, কোন গলিতে ঢুকে মাছ বিক্রি হবে না, তা নিয়ে যদি সারাক্ষণ ব্যস্ত হয়ে থাকি, আমি মনে করি তাহলে কিন্তু উন্নয়নের যে কাজ, উন্নয়নের যে দাবি, সেই দাবি থেকে আমরা পিছিয়ে যাব। ধরে রানিয়াতে আছে, এই রানিয়াটা কি ছিল আর কি হয়েছে? এই রানিয়ায় প্রথম যখন আমি আসি 89 সাল, পূর্বাশা পার্কে আমার বাড়ি, তখন ছিল এটা পঞ্চায়েত। তারপরে পঞ্চায়েত থেকে হলো এটা 30 নম্বর ওয়ার্ড, রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত। তখন কাউন্সিলর ছিল চন্দন দত্ত। তারপরে 30 নম্বর ওয়ার্ড থেকে এটা ভেঙে হলো 33 নম্বর ওয়ার্ড। তখন কাউন্সিলর হলো দেবাশিস ঘোষ। তারপরে 33 নম্বর ওয়ার্ড থেকে এই ওয়ার্ডটা ভেঙে হলো 35 নম্বর ওয়ার্ড। তখন কাউন্সিলর হলো বিজলি দাস। 2016 সাল পর্যন্ত এই পঞ্চায়েত থেকে 2016 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল সিপিএম। তখন যখন আমরা উন্নয়নের কথা বলতাম, তখন আমাদের একটা অদ্ভুত রহস্যের কথা আমাদের সামনে তারা বলতো, অনেকেই জানেন। আমরা যখন উন্নয়নের কথা গিয়ে বলতাম যে আমাদের ওয়ার্ডে এত জল জমে কেন, ওয়ার্ডে কাজ হচ্ছে না কেন, তখন বলতো রানিয়া একটা নিচু জায়গা, করাইয়ের মতো জায়গা, নাকি রানিয়াটা একটা করাইয়ের মতো জায়গা বোঝানো হয়েছে আমাদেরকে। মধ্যখানটা নিচু, চারিদিকে উঁচু, তাই এখানে জল জমে। আর রানিয়া হচ্ছে একটা জলের ক্ষেত, রানিয়ার মাঠ, লোকে কম পয়সা দিয়ে জমি কিনে বাড়ি করেছে, কলকাতা কর্পোরেশনের বিভিন্ন জায়গা থেকে এসে, তাই এইখানে উন্নয়নটা হবে না। এরকম একটা অদ্ভুত চুক্তি আমাদের সঙ্গে করা হতো। 2016 সালের পরে আমাদের পৌরপিতা হলেন প্রথম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গৌরহরি দাস। গৌরহরি দাস কাউন্সিলর হওয়ার পরে তিনি যে কদিন সুস্থ ছিলেন, সেই কদিনের মধ্যে যে কাজগুলো করেছেন,
সেটা আপনারা অনেকেই হয়তো জানেন বা কেউ জানেন না। এই যে আজকে আপনারা পোস্ট অফিসটা দেখতে পাচ্ছেন রানিয়াতে, এই পোস্ট অফিসটা চালুর জন্য গৌরহরি দাস যথেষ্ট তদবির করেছিলেন। তখন আমাদের রানিয়ার কোনো যুবক যদি চাকরির কল লেটার আসতো, সেই কলকাতা কর্পোরেশনের আমাদের দিকটা দিয়ে, বিশেষ করে পূর্বাশা রামকৃষ্ণ এক, রামকৃষ্ণ দুই, বিদ্যাসাগর এক, বিদ্যাসাগর দুই লোকেরা জানে, ওখানে স্বপন দাস বা অন্য কারুর বাড়ির অ্যাড্রেস দিতাম, ওই অ্যাড্রেসে চিঠিটা আসতো, তারপরে তাদের দয়া হলে আমাদেরকে খবর দিত, তাহলে আমরা চিঠিটা পেতাম, নাহলে চিঠিটা কিন্তু পেতাম না। সেই চিঠিটা আসা শুরু করলো গৌরহরি দাস কাজ করে। আমাদের রানিয়াতে পুলিশ ফাঁড়ি তৈরি হলো। আজকের আইন শৃঙ্খলা কি পরিস্থিতি আছে দেবব্রত মণ্ডলের নেতৃত্বে। একটা সময় আপনারা দেখেছেন দিনে দুপুরে এখানে বোমা নিয়ে দৌড়াদৌড়ি হয়েছে। দিনে দুপুরে ওই আজকে যেখানে ধুলতলার বাজার, ওখানে দিনের বেলায় বোমা পড়তো, দিনের বেলায় পাইপলাইন নিয়ে লোকে ছোটাছুটি করতো, আর চোরাই খেয়ে উল্লু হয়ে মাথাওয়ালা রাস্তার মধ্যে পড়ে থাকতো। বলুন সত্যি বলছি কিনা? এটা হয়েছে। গৌরহরি দাস আসার পরে রানিয়াতে পুলিশ ফাঁড়ি তৈরি হলো। আগে থানা ছিল সেই সোনারপুর, যেতে লাগতো 1 ঘন্টা, আসতে লাগতো 1 ঘন্টা, পুলিশ আস্তে আস্তে অপরাধীরা অপরাধ করে চলে যেত। মমতা ব্যানার্জি আসার পরে থানাটা তৈরি হলো নরেন্দ্রপুরে, কতটা কাছে চলে আসলো, রানিয়াতে তৈরি হলো পুলিশ ফাঁড়ি। আজকে কিন্তু রানিয়াতে বোমাবাজির উৎপাত নেই, মাতালের সেরকম উৎপাত নেই, চোরাই বিক্রি হয় না, চোরাই আর রানিয়াতে বিক্রি হয় না। তো এটা উন্নয়ন নয়। তখন বলেছিল রানিয়া নাকি কড়াইয়ের মতো, রানিয়াতে জল কোনোদিনও যাবে না। আমাদের দেবব্রত মণ্ডল পৌরপিতা হওয়ার পরে এই যে জল নিকাশি ব্যবস্থাটা তৈরি হয়েছে, গত পুজো দুর্গা পূজার আগে যে বড় একটা বৃষ্টি হলো, আপনারা সবাই সাক্ষী আছেন, মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে টোটাল রানিয়ার জল ফ্যানিশ হয়ে গেল। কিভাবে চলে গেল সেই জলটা? আপনারা তো বলেছিলেন রানিয়াটা নাকি কড়াইয়ের মতো, এখানে মধ্যখানে নিচু, চারিদিকে উঁচু, তাই জল যাবে না। সেই জলটা গেল কিভাবে? আসলে আপনারা উন্নয়ন করতে চাননি, মানুষকে ভোট ব্যাংক তৈরি করে নিজেদের ভোটটাকে সুরক্ষিত করে আপনারা দীর্ঘদিন দিনের পর দিন নির্বাচন জিতেছেন, আর মানুষকে বোকা বানিয়ে নিজেরা ক্ষমতা ভোগ করেছেন। সেই 6টা বুথে যে উন্নয়নের জোয়ার, যে উন্নয়নের বাতাবরণ তৈরি করেছে এই সরকার, কাজটা প্রমাণিত হয়ে গেল আজকে। এর দ্বারা আমাদের নতুন করে কোনো প্রচারের অপেক্ষা আছে বলে আমার মনে হয় না। কারণ প্রতিটা মানুষের একটা আকাঙ্ক্ষা যে আমার বাড়ির সামনে রাস্তা, ড্রেন এবং জল, এইটুকু মানুষের চাহিদা, সেটা আমরা অনেকটাই পূরণ করতে পেরেছি, অনেকটাই। এমন কোনো মানুষ বলতে পারবে না তার গলির সামনে বা তার পাড়ার সামনে বা তার বাড়ির সামনে কিছু কাজ আমরা করতে পারিনি। এটা হলো বাহ্যিক একটা দেখতে পাবো, হয় ড্রেন হয়েছে, না রাস্তা হয়েছে, না জলের কানেকশন আমরা দিতে পেরেছি। এবার বলি উন্নয়নটা আমরা ঘরে ঘরে হিসেবে পৌঁছে দিয়েছি। কিভাবে পৌঁছে দিয়েছি? এমন কোনো বাড়ি দেখাতে পারবেন না যেখানে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছায়নি, এমন কোনো বাড়ি দেখাতে পারবেন না বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পৌঁছায়নি, এমন কোনো বাড়ি দেখাতে পারবেন না যেখানে স্বাস্থ্যসাথীটা আমরা পৌঁছাতে পারিনি, এমন কোনো বাড়ি দেখাতে পারবেন না তার স্কুলে ছেলে মেয়েরা জামা কাপড়টা পায় না, সবুজ সাথী সাইকেলটা পায় না। সমস্ত বাড়িতে বাড়িতে আমরা কিন্তু উন্নয়নে কিছু না কিছু পৌঁছে দিতে পেরেছি, তার প্রমাণ হচ্ছে আপনাদের উপস্থিতি। বরং আগে উত্তরীয় পড়াচ্ছে, উত্তরীয় পড়িয়ে তারপরে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের রাজা ভান্ডারী। একটু জোরে হাততালি দেবেন। আমাদের পৌরপিতার জন্য হাততালি কিন্তু পাওনা উনি। যে পুষ্পস্তবকটা দিয়ে দাও আমাদের পৌরপিতাকে, এখন পুষ্পস্তবক তুলে দিচ্ছে। আচ্ছা, 141 এবং 43 নম্বর পার্ট একটু ধরো। টিকা সামন্ত, প্রিয়াঙ্কা,
ঠিক আছে, একটু জোরে হাততালি দেবেন সমস্ত মহিলাদের পক্ষ থেকে। আমাদের পৌরপিতাকে এখন পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। একটু বসুন, ম্যাক্সিমাম 5-7 মিনিট নেব। দীর্ঘক্ষণ ধরে সভা চলছে এবং উপস্থিত মঞ্চে আমাদের গোপালদা ছিল, রবিদা আছে, রাজুদা আছে, বাপিদা আছে। বাপিদাকে একটু বরণ করে না, বাপিদাকে মিস করেছে। বাপিদার সামনে এসে আমি বরণ করে নিচ্ছি বাপিদাকে। বাপিদার সামনে চলে আমাদের পৌরপিতা বরণ করে নিচ্ছে বাপিদাকে। আমি বীর কিশোর সিং মহাশয়কে বলবো, ক্ষুদিরাম সরণী অঞ্চল থেকে উনি এসছেন, আপনি চলে আসুন, আপনাকে একটু আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন আমাদের পৌরপিতা। ঠিক আছে, বরণ করে নিলেন। এবারে আমরা মূল পৌরপিতার বক্তব্যে চলে যাই। মঞ্চে উপবিষ্ট আছে আমাদের রবিদা, রাজুদা থেকে শুরু করে পূর্ণেন্দু পাহাড়ি, আজকে সর্বোপরি আজকে সভার সভাপতি আমাদের, যে কথা আমাদের শিবপদ মণ্ডল বলেছিল, অনেক গল্প শুনেছি। আমি যখন 2022 সালে টিকিট পাই, সেই সময় প্রথম থেকে শুনে আসছি তপন পাগলাশি আর কালু সিংয়ের কথা। একটা কথা ঠিক, মনটা একটু খারাপ হবে, কারণ কালু সিংয়ের সঙ্গে সবার সম্পর্ক খুবই ভালো ছিল। আর কোভিড পিরিয়ড থেকে ইন্দ্র, আমি, কালু, পূর্ণেন্দু পাহাড়ি, গোপালদা, বিশেষ করে ভোলাদা, আরো অনেকে ছিল, আজকে হয়তো এই মঞ্চে নেই, বিপ্লব। ওই 30 ফিটটা ছিল আমাদের বাসা, চায়ের দোকান ছিল। প্রত্যেক দিন সকালবেলা সেখানে যাব, 1টা-2টো অব্দি গল্প গালাগালি যেটা হয় বন্ধু বান্ধব, আবার বাড়ি চলে আসবো, আবার ঠিক সন্ধ্যাবেলা আমাদের কোনো একটা জায়গায় বসে আড্ডা মারা। চলতে চলতে যাই হোক, কালক্রমে আমি বিধায়কের হাত ধরে, দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যখন কাউন্সিলর প্রার্থী হলাম, কালু সিং আরো আগলে নিল আমাকে। পরবর্তীতে যখন জয়ী হলাম, কালু সিং কিভাবে কাজ করতে হবে, কিভাবে চলতে হবে, সমস্ত রূপরেখা কিন্তু কালু সিং আমাকে শিখিয়ে দিয়েছে। সেই মানুষটিকে হারিয়েছি সম্প্রতি প্রায় 2 মাস, 2.5-3 মাস হতে চলল। কালু সিংকে হারিয়েছি এবং একাধিকবার তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে গেছি আমরা। এবার তাকে আমরা ফিরিয়ে আনতে পারিনি এবং সে পরলোক গমন করেন। তার কিছুদিন আগে আমাদের আরেকজন সতীর্থ, অত্যন্ত 15 দিনের কর্মী বিপ্লবটাকে আমরা হারিয়েছিলাম। তাদের অভাবটা একটু একটু করে পূরণ হচ্ছিল আমাদের স্বপনদার হাতে। আপনারা জানেন যে অঞ্চলের দীর্ঘ 25 বছর ধরে বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল স্বপনদা, স্বপন কুমার দাস। খুব সচ্ছল একটা ব্যক্তি, যে মানুষটিকে আজ অব্দি সিপিএম করা আমল থেকে আজ পর্যন্ত কেউ তার দিকে আঙুল তুলতে পারেনি। সেই স্বপনদা আমাদের দলে যোগদান করে এবং পরবর্তীতে খুব সুন্দরভাবে কাজ করছিল। গোবিন্দদা আছে এখানে, সামনে বসে আছে, গোবিন্দদাকে সঙ্গে নিয়ে সুন্দর কাজ করছিল। সেই মানুষটিও গত কিছুদিন আগে একটা মিটিংয়ের জন্য ফোন করেছিল। গোবিন্দদা 4টের সময়, 2:30টার সময় ফোন করেছিল, এই তোমরা বসো এখানে, তোমরা বসো। উনি কি বলছে আমি উত্তর দিয়ে দেবো, বসো ওখানে। আপনার যদি কিছু বলার থেকে আমাকে বলবেন, প্লিজ আপনি আমাকে বলবেন, ডিস্টার্ব করবেন না মিটিংয়ে। আপনি সামনে এসে বসুন, এখানে বসো তোমরা। এবার সেই মানুষটি 4:15 খবর পেলাম মেয়ের বাড়িতে খেতে খেতে হার্ট অ্যাটাক করে গেছে। যাই হোক, আমরা এই 3জন যে গুণী মানুষ, ছোটেলাল সিং ওরফে কালুদা, বিপ্লব সর্দার এবং অবশ্যই স্বপনদা, 3জনের আত্মার শান্তি কামনা করছি এবং আশা করছি 3জনের আশীর্বাদ আমাদের মাথায় থাকবে। এবং গত মঙ্গলবার যে কথা পূর্ণেন্দুদা বলছিল, আমাদের সাংগঠনিক নেতা নজরুলদা, তিনি একটা রূপরেখা আমাদের তৈরি করে দেন এবং গত লোকসভা ভোট যে আমরা পার করেছি, সেই সময় উন্নয়নের কোনো আশ কিন্তু আমরা এই অঞ্চলে ফেলতে পারিনি। চতুর্দিকে কাঁচা রাস্তা ছিল, নর্দমা সেইভাবে ছিল না। তার মধ্যে আপনারা জানেন যে আমাদের দীর্ঘদিন ধরে কেইআইপির একটা কাজ হচ্ছিল, সেটাও একটা প্রতিবন্ধকতা আমাদের তৈরি করে দিয়েছে। তবুও উত্তর আনিয়া থেকে আমরা
যে বিপুল সংখ্যক মানুষের আশীর্বাদ পেয়েছি, সেটা কিন্তু আমরা স্বীকার করি, মান্যতা দিই। ঠিক সেই মতো ভাবে গত কিছুদিন আগে যখন আমাদের নেতা নজরুল আলী মণ্ডল আমাকে ডেকেছিল, ডাকার পরে তিনি আমার সাথে অনেকক্ষণ বসে, সেই মিটিং আমার সঙ্গে লালটুও ছিল, একটা রূপরেখা তিনি আমাদের তৈরি করে দেন। সেই মতো এই প্রথম, আমার মনে হয় প্রথম উত্তর রানিয়া 6টা বুথ নিয়ে আমাদের এই কর্মী সভা আজকে অনুষ্ঠিত হচ্ছে। এবং একদম ঠিক কথা, আজকের যে রাজনৈতিক কর্মী সভার কথা ছিল, সেই কর্মী সভাটা কিন্তু আমাদের একটা জনসভায় পরিণত হয়েছে। এবং আনন্দ এটাই যে আজকের দিনে কিন্তু আমাদের ভোটটাও ঘোষণা হয়েছে। আমি উত্তর রানিয়ার সমস্ত মানুষের কাছে নতমস্তকে প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি যে আজকের দিনে ভোট ঘোষণা হয়েছে, একটু পুষ্পবৃষ্টিও হলো এবং অগণিত মানুষ কিন্তু আজকের এই মাঠে উপস্থিত ছিলেন। তার মধ্য দিয়ে একটা কিন্তু আজ আমরা করতে পারি, যেটা ইন্দ্র বলল, লালটু বলে গেল, যে বিজেপি এবং সিপিআইএম যেটা টাকার এপিটার ওপিট, যে দলটা দিনের পর দিন মানুষের মধ্যে বিভেদ তৈরি করে, ভেদাভেদ সৃষ্টি করে রাজনীতির ময়দানে টিকে থাকার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য বলবো সেটা আপনাদের সফলতা কোনোদিন হবে না। কারণ দীর্ঘ 34 বছরে এই অঞ্চলে কি পরিস্থিতি ছিল সেটা আমরা সরজমিনে দেখেছি গত 4 বছর ধরে। আজকের দিনে দাঁড়িয়ে মাইক হাতে করে আমরা যে কোনো প্রান্তে দাঁড়িয়ে বলতে পারি যে উত্তর রানিয়ার এমন কোনো পাড়া নেই, এমন কোনো গলি নেই যে রাস্তা আমরা করিনি, যে ড্রেন আমরা করিনি। তার কারণ আপনারা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত তিনি নিয়েছেন। কখনো আমাদের পাড়া আমাদের সমাধান, কখনো আরমান পথশ্রী প্রকল্প, কখনো পৌরসভার ফান্ড, কখনো আমাদের সিআইসি নজরুলদার দপ্তর থেকে ফান্ড, কখনো বিধায়কের তহবিল থেকে ফান্ড, সব শুধু মিলিয়ে পাশাপাশি রয়েছে আমাদের কেআইপি যেহেতু কাজ করছে, শিবপ্রসাদ মণ্ডল যিনি সেক্রেটারি, তিনি সব বলেছেন। আপনারা জানেন কিভাবে আমরা উন্নয়নের মোড়কে একটা প্রলয় দিতে চলেছে এই অঞ্চলে, যেটা প্রত্যেকটা মিটিংয়ে, প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের বিধায়ক এসে বলেন যে আগামী দিনে রাজপুর সোনারপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে রূপান্তরিত হবে আমাদের এই 35 নম্বর। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। আমাদের দলে জয়েন করছে, আমি তাদেরকে বলবো পৌরপিতা তাদের হাতে পতাকা তুলে দেবেন এবং তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রুকসা দিদি, রুটুকোটাকে বলবো মঞ্চে আসার জন্য। অসিত, অসিত কি আছে? অসিত, অভিজিৎ সর্দার, অভিজিৎ সর্দার, ব্রজেশ দাস, এরা আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে ঝান্ডা ধরছে এবং তাদের হাতে আমাদের মমতা ব্যানার্জি ঝান্ডা তুলে দেবেন পৌরপিতা দেবব্রত মণ্ডল। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, ফিরদৌসী বেগম, ফিরদৌসী বেগম, দেবব্রত মণ্ডল, দেবব্রত মণ্ডল। অশেষ ধন্যবাদ। ছেলেরা এবং মায়েরা আমাদের মমতা ব্যানার্জি উন্নয়নে সাধু হয়ে আমাদের দলে যোগ দিচ্ছে। দেবব্রত মণ্ডলের হাত ধরে যোগ দিচ্ছে আমাদের সৌশ্রী রাজপুত, বিজয় দাস, আজকে এতজন আজকে তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল হয়ে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
জিন্দাবাদ মোটা কি জিন্দাবাদ অভিষেক কি জিন্দাবাদ